উপনিবেশবাদ মুক্ত প্যালেস্তিনীয় চেতনা বইটি হায়দারিদের, সেটি আমি প্রথম হাতে পাই 2024-এর সম্ভবত 2024-এর অ্যান্টিফ্যাসিস্ট উইকের যেই বই বাজার হয় যাদবপুর ইউনিভার্সিটিতে নভেম্বর মাসে। তখন আমরা জানি গাজা গণহত্যা অলরেডি চলছে। যখন আমি বইটা প্রথম পড়ি আমার দুটো বিষয় খুবই তাৎপর্যপূর্ণ লাগে এবং তার জন্যই আমার বইটিকে আর 5টা প্যালেস্তাইন নিয়ে লেখা বইয়ের থেকে আলাদা বলে মনে হয়। এক নম্বরটা বলতে গেলে যেটা বলতে হয় যে প্যালেস্তাইন নিয়ে বহু বই আগে লেখা হয়েছে, এখন লেখা হচ্ছে, গণহত্যার আগে লেখা হয়েছে, গণহত্যার পরে লেখা হচ্ছে, আরও লেখা হবে। কিন্তু বেশিরভাগ অ্যাকাডেমিক্সের বই প্যালেস্তাইন নিয়ে সেটার অন্যতম ভিত্তি হচ্ছে গাজার মিনিস্ট্রির তত্ত্ব বা ইসরায়েলের মিনিস্ট্রির তত্ত্ব, যার মধ্যে কত ভাগ জল আছে আমরা জানি না। সেই জায়গার থেকে হায়দারিদ যখন বইটা লিখছে, বইটা শেষ পর্বের সময় গণহত্যা শুরু হয়ে গেছে এবং সেই জায়গাটায় হায়দারিদকে একের পর এক জায়গা ছেড়ে পালিয়ে, নিজের বাড়ি ছেড়ে একের পর এক শেল্টার খুঁজতে হয় এবং সেই রকম জায়গায় পালিয়ে পালিয়ে সে বইটি শেষ করে এবং এডিট করে এবং সেই জায়গার থেকে চরম কঠিন পরিস্থিতিতে সে প্রকাশ করে। অর্থাৎ এক্স্যাক্ট যেই ঘটনাটা ঘটছিল গাজায়, যার মধ্যে কীরকম নৃশংসতা আছে, যেখানটায় কত লক্ষ শিশু খুন হয়েছে, কত লক্ষ বাড়ি ধ্বংস হয়েছে, তার তত্ত্বের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু সেটার অ্যাকচুয়াল ভয়াবহতা যেটা তত্ত্ব দিয়ে মাপা যায় না, সেটা সেই বইটি পড়লে খানিক ধারণা করা যায়। কারণ লেখক যখন লিখছে সে নিজে সেই আগুনের আঁচ গায়ে ফিল করছে। তো সেই জায়গার থেকে এটি আর 5টা বইয়ের থেকে, আর 5টা অ্যাকাডেমিক্সের বইয়ের থেকে, যেই 5টা বই হয়তো ইউরোপ বা আমেরিকার কোনো এসি ঘরে বসে লেখা হচ্ছে, সেই জায়গার থেকে এই বইটি আলাদা অবশ্যই। তার জন্য আরও বেশি করে এই বইটি আমাদের সবারই পড়া দরকার। এবং দ্বিতীয় আরেকটি বিষয় যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি, সেটা হচ্ছে এই বইটির অন্যতম কন্টেন্ট হচ্ছে অসলো চুক্তি, যেটি হয়েছিল তৎকালীন প্যালেস্টাইন গভর্নমেন্ট এবং ইসরায়েলের মধ্যে। আমেরিকা সেটা করিয়েছিল। সেটির যে আখেরে একটি পুরোপুরি ভাওতা, যেটি আখেরে একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত, একটি দীর্ঘ সময় ধরে প্যালেস্তাইনকে একটি রাষ্ট্র হিসেবে খুন করে দেওয়ার চক্রান্ত, সেটি এই বইটি দেখিয়েছে। কারণ কি অসলো চুক্তি হওয়ার পর থেকেই ইসরায়েল এক মুহূর্তের জন্য থামেনি তার আগ্রাসনে, এবং এখন এই মুহূর্তে যা দাঁড়িয়ে আছে, গাজা স্ট্রিপ কে যেভাবে নৃশংসভাবে ধ্বংস করা হচ্ছে এবং তার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কে যেভাবে নৃশংসভাবে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, এবং তার সাথে ট্রাম্প ইউনাইটেড নেশনসকে বাইপাস করে পিস বোর্ডের মাধ্যমে পুরো গাজার যে গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাঙ্ককে যেভাবে নিজের হাতে নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে, তার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে সামগ্রিক গাজা শহর বা ওয়েস্ট ব্যাঙ্ক বা সামগ্রিক প্যালেস্তাইনের যতটুকু রাষ্ট্র এখনও অসলো চুক্তি বলেছিল থেকে যেতে পারে, সেটি আর নেই। পাল্টা একটা মত কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যে সামগ্রিক এই যে টু স্টেট সলিউশন, সেটি যে আসলে সাম্রাজ্যবাদী চক্রান্তের মধ্যেই বামপন্থীদের কনফিউজ করা একটা চক্রান্ত, সেই চক্রান্তের কথা খুব স্পষ্টভাবে হায়দারিদ ওই রকম কঠিন পরিস্থিতিতে তুলে ধরেছে। সেটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বইটি। নমস্কার, বিশ্ব বই দিবস উপলক্ষে আপনাদেরকে আমি একটি বিশেষ বই আজকে রেকমেন্ড করতে চাই। আব্দুল কাফির মৃত্যুকে ডাকে জীবন পানে, ধূমকেতু লাঙল রক্তকরবী। এই বইটির সার বক্তব্য হয়তো অনেকেই এর আগে শুনেছেন কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতাতে, সেটারই পরিবর্তিত ভার্সন এটা। এখানে টিকাসহ এবং আরও গুরুত্বপূর্ণভাবে এখানে বহু লেখকের নিবিড় গবেষণার প্রমাণ হিসেবে বহু আর্কাইভাল ডকুমেন্টের ফ্যাক্সিমিলি সহ এটা তারা ছেপেছেন। এত যত্ন করে ছেপেছেন যে এটা হাতে নিয়ে দেখলেই খুব ভালো লাগে, খুলে দেখলে আরও ভালো লাগে। কারণ ঐতিহাসিক ধূমকেতু বা লাঙল পত্রিকা খুলে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু লেখকের গবেষণার সুবাদে সেটা আমরা ছাপার অক্ষরে ফ্যাক্সিমিলিগুলো যে দেখতে পাচ্ছি, সেটা দেখেই বড় ভালো লেগেছে। এটা কেন পড়া দরকার? এক তো অসম্ভব সুপাঠ্য, রবীন্দ্রনাথের রক্তকরবী আমাদের সকলেরই প্রিয়, এবং সেই রক্তকরবীকে হিস্টোরিসাইজ করে ফ্রেডরিক জেমসনের ভাষায় তৎকালীন সমাজতন্ত্র ও সাম্যবাদের যে ব্যাকগ্রাউন্ড, এবং আরও গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলামের ধূমকেতু ও লাঙল পত্রিকা, যা কিনা বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পত্রিকা, এইগুলিকে একসাথে এনে এক সূত্রে বেঁধে অধ্যাপক কাফির এই যে বক্তৃতা এবং তার পরবর্তী লেখা, এটা আমাদের প্রত্যেককে অসম্ভবভাবে সমৃদ্ধ করবে বলেই আমি মনে করি। এবং রক্তকরবী
যা কিনা বাঙালির কাছে আজও একটি অত্যন্ত কাছের ভালোবাসার টেক্সট, সেটাকেই যেন নতুন করে পড়তে ভাবতে শেখাচ্ছে এই পুস্তিকাটি। অতএব আমি আপনাদের প্রত্যেককে বলবো এই বইটি পড়ুন। আমি নিজে এর অনেকগুলো কপি কিনে লোকজনকে পড়িয়েছি এবং আপনাদেরও বলবো অবশ্যই এই বইটি পড়ুন ও পড়ান। University. We live in a time where questions on power and hegemony are not very much appreciated in this country. In India, we see that conservatism, majoritarianism, and the attack on scholars, researchers, students, and activists who question authority, who question the power politics of the country, face attacks. Thus, we believe that promoting critical thinking, progressive movements, and left literature becomes very important in this time of hatred and terror. We, SFI Jadavpur University Local Committee, thus every year organize a book fair during the Anti-Fascist Week, which is an event of our organization during November, commemorating the Great October Socialist Revolution in Russia. Marxbadi Path has been a long-standing support in our initiative, and they have always helped us to continue our work. We keep various books of Marxbadi Path, like books of EMS Namboodiripad, Ajaz Ahmed, Haidar Eid, and various other books of Marxist and left scholars. In our book stalls, we keep various books of Marxbadi Path, and the feedback is really amazing. Many students like to read on left politics and on left literature, and I believe that you would also come. গ্রামশিক চিন্তা, পি গোবিন্দ পিল্লাই এবং ইএমএস নাম্বুদ্রিপাদ। 2021 সালে লেফট ওয়ার্ড থেকে এমজি রাধাকৃষ্ণন, যিনি পি গোবিন্দ পিল্লাইয়েরই সম্ভবত ছেলে হন, তিনি এটি ইংরেজিতে অনুবাদ করেন। ইংরেজি অনুবাদ লেফট ওয়ার্ড প্রকাশ করে এবং 2023 সাল নাগাদ এটি মার্ক্সবাদী পথের তরফ থেকে এর যে বাংলা যে ভার্সনটা আপনারা দেখছেন, সেই ভার্সনটা প্রকাশিত হয়েছিল। এটি তার আগে মার্ক্সবাদী পথের ধারাবাহিক 3 কিস্তিতে বেরিয়েছিল। অনুবাদ করেছেন সৌভিক ঘোষ। তো যে এই বইটির শুরুতে সূচনায় 2টি অধ্যায় আছে, যেটি মূল বইটির সঙ্গে যুক্ত নয়। একটা হচ্ছে কেন এই বই, যেটা লিখেছেন এমজি রাধাকৃষ্ণন, যাতে এই যে আপনাদের যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমি বললাম সেটা তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আরেকটি হচ্ছে ভারত ও গ্রামশি, যেটি ঐতিহাসিক বিজয় প্রসাদের লেখা, যেখানে তিনি গ্রামশি চর্চার যে ভারতে গ্রামশি চর্চার যে ইতিহাস তা নিয়ে একটা বিস্তারিত আলাপ করেছেন। এই বইটি পড়ার আগে এই কোনো একটা বইয়ের তো একটা ইতিহাস থাকে, বইয়ের পাঠেরও একটা ইতিহাস থাকে। এই ইতিহাসটা এই 2টি অধ্যায় থেকে পাওয়া যায়। এরপরে আমরা দেখছি 4টি অধ্যায় আছে, অ্যান্তোনিও গ্রামশি ও তার কারারচনা, বিপ্লবী হিসাবে রূপান্তরিত হওয়ার পথে, যন্ত্রণা শেষের ফসল ও গ্রামশির শেষ দিন। আচ্ছা, গ্রামশির মতাদর্শ, প্রয়োগের দর্শন, এগুলোতে অক্টোবর বিপ্লব ও ফ্যাসি বিরোধী রণকৌশল, এই 3টে চ্যাপ্টারে আমরা দেখছি যে গ্রামশির মতাদর্শের লিনিয়েজ কি, অর্থাৎ কোন সূত্র ধরে ইতালির রেনেসা হয়ে মার্কস হয়ে কোন কোন ট্র্যাডিশন থেকে গ্রামশি তার চিন্তাভাবনার যে রসদ সেগুলো ড্র করছেন, সেগুলোর একটা রূপরেখা অঙ্কনের রূপরেখা অঙ্কন করা হয়েছে। এবং তার যে প্র্যাকসিস, অর্থাৎ তার থিওরি এবং প্র্যাকটিসকে মেলানোর যে ধারা বা রীতি, এবং তিনি কিভাবে সেটা নিয়ে ভাবছেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং So I'm Preetha from Jadavpur University Comparative Literature Department, and basically the book I'm going to talk about is it's Rosa from the Marxbadi Path Prakashana. And the thing about Rosa is that it gives you a clear vision of how revisionism works hand in hand with capitalism, and it gives you a clear vision of how we are basically wrapped up with a truth, but it's not the truth, and it gives you a clear vision of what is happening. And I also got to know about the debate between Rosa and Lenin from this
book only, and it basically gives you a lot of points where they disagree with each other, but amongst all the disagreements there was one point where they unite, which was the unity of the proletariat, which I think is or should be rather the main focus point for all the leftists. And I will try not to spoil the book for you all, because you should, I mean, if you can, you should give it a read to get like more clear visions of everything that is happening around you, everything that you are not aware of or you are not led by the state to get aware of. So that is all I have. এই মুহূর্তে আমরা এমন একটা সময় বাস করছি যখন আমাদের অ্যাটেনশন বা আমাদের মনোযোগ বিভিন্নভাবে কিনতে খুব মরিয়া বড় বড় কর্পোরেট সংস্থা। কেন? যাতে তারা আমাদের মনোযোগকে ছোট ছোট খণ্ডে ভাগ করে কিনে নিজেদের মতন করে আমাদেরকে তাদের জিনিস বেচতে পারে। কিন্তু তারা শুধু তাদের জিনিসে আমাদের বেচতে চাইছে না, তারা চাইছে তাদের মতাদর্শ যাতে আমরা কিনি, তাদের মতাদর্শ যাতে আমরা কিনি সেইভাবে যাতে তাদের মতন করে ভাবি, সেই কারণে আমাদের চিন্তাভাবনার উপরে কিন্তু অনেকভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে। আমরা বুঝতেও পারছি না কীরমভাবে আমাদের চোখের সামনে আমাদের বইয়ের সিলেবাস পাল্টে যাচ্ছে, কীভাবে আমাদের চোখের সামনে সিনেমা পাল্টে যাচ্ছে, কীভাবে আমাদের চারিদিকে আশেপাশে বিভিন্নভাবে প্রোপাগ্যান্ডা হয়ে চলেছে। কিন্তু এই প্রোপাগ্যান্ডার বিরুদ্ধে কথা বলার জন্য, এই প্রোপাগ্যান্ডা যে আসলেই প্রোপাগ্যান্ডা, আসলে যে সত্যি না, এর থেকে আলাদাভাবে ভাবার জন্য খুব প্রয়োজন অল্টারনেটিভ বা বিকল্প ধরনের সাহিত্য পড়া। এই বিকল্প ধরনের সাহিত্য কিন্তু শুধুমাত্র খুব সহজভাবে আমাদের কাছে চলে আসবে তেমনটা কিন্তু সবসময় নয়। এই বিকল্প ধরনের চিন্তাভাবনা যাতে আমাদের মধ্যে আসে, তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে একটা হার্ড কপি হয় বইয়ে, সেই বই তুলে পড়া। এই যে বই পড়ার যে প্র্যাকটিস, এই যে বই পড়ার যে চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু সরকার চাইছে যাতে আমরা না করি। আমরা দেখছি কীরমভাবে আমাদেরকে এমন সকল বই, যেই সকল বই হয়তো সিলেবাসের মধ্যে নয়, এমন সকল বই, যেই সকল বইয়ের সাথে হয়তো আমাদের পুঁথিগত বিদ্যার সাথে কোনো ডাইরেক্ট কানেকশন নেই, এমন সকল বই পড়ার থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে সরকার আমাদের যেটা ভাবানোর চেষ্টা করছে, সেই ভাবনার থেকে আলাদা রকম ভাবনা রাখার জন্য আমাদেরকে বিকল্প ইতিহাস পড়তে হবে, আমাদেরকে আসল তথ্য জেনে বার করতে হবে। এই সকল বিকল্প ধরনের চিন্তা তৈরি করার জন্য আমরা দেখেছি অনেক বামপন্থী প্রকাশনা আছে, তার মধ্যে একটি হচ্ছে মার্ক্সবাদী পথ। মার্ক্সবাদী পথ থেকে যেই আমরা পত্রিকাগুলো পাই, সেই পত্রিকাগুলোতে শুধুমাত্র দেশের বা রাজ্যের ব্যাপারে আমরা জানতে পারি তেমনটা না, দেশের বা রাজ্যের ঊর্ধ্বে গিয়ে সমগ্র বিশ্বে কীরমভাবে সাম্রাজ্যবাদী চেতনা অগ্রসর হচ্ছে। আমরা কিছুদিন আগেই এপস্টিন ফাইলস সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এবং নিউজেও দেখতে পাই। এই এপস্টিন ফাইলস শুধুমাত্র কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা না, ওভারঅল ইম্পেরিয়ালিজমের সাথে যুক্ত। তো সেই ইম্পেরিয়ালিজম কীরমভাবে সমগ্র থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোর ওপর অত্যাচার করে, সেই ইম্পেরিয়ালিস্টিক ফোর্সেস, সেটাও কিন্তু আমরা মার্ক্সবাদী পথের মতন বই থেকেই পড়তে পারি। শুধুমাত্র একটা কোনো জায়গার বিষয় নয়, একটা কোনো স্পেসিফিক বিষয় না, আমরা খুব ডাইভার্স বিষয়ের ব্যাপারে অবগত হতে পারি এরকম ধরনের সাহিত্য পড়ে। বাংলার অর্থনীতির অবস্থা, বাংলার নারীদের অবস্থা, দেশের এবং রাজ্যের অবস্থা, সংখ্যালঘুদের অবস্থা ইত্যাদির ব্যাপারেও আমরা জানতে পারি। তাই খুব প্রয়োজন এরকম বিকল্প সাহিত্য পড়া। তাই এই রেড বুকস ডেতে আমরা যেন এই অঙ্গীকার নিই যে আমরা যারা দেশের যুবরা, আমরা এমন সকল বিকল্প সাহিত্য আরও বেশি করে পড়ব। ধন্যবাদ।